মাত্র একটা চান্সের অপেক্ষায় একটা সময় তিনি ঘুরে বেরিয়েছেন স্টুডিওর দৌড়ে দৌড়ে। ইন্ডাস্ট্রিতে সেই সময় পরিচিত বলতে কেউ ছিল না, তবুও মাথার ভেতর অভিনয়ের পোকা ছিল। আর তাই তো পাড়ার নাটক, স্কুলের থিয়েটার, পথনাটিকা সবকিছুর মধ্যে দিয়ে তিনি নিজের অভিনেতা সত্তাকে খুঁজে বার করার চেষ্টা করতেন। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। এই সমস্ত দিনগুলোই কি জেদটা আরো চেপে বসেছিল প্রবল ভাবে, আর কাউকে বদনাম না করে দেখিয়ে দেবো এরকম কোনোদিন বলিনি। তারপরে আমি একদিন খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম চরম ভাবে। বন্ধু বান্ধব কাজ করি না, ভাই কাজ করে, বাবা চাকরি করে, আমি এরকম ভাবে থাকি ব্যারাক করে। তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়। এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে 200-রও বেশি সিনেমা ও গুনতি সিরিয়াল। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা। হ্যাঁ, আমি বলছি বিশ্বনাথ বসুর কথা। আমার একটা অ্যাকশনের রোল ছিল, কিছুতেই করতে পারছিলাম না। অনেকবার রিহার্সাল করে ভুল করেছিলাম, দিদি আমাকে ঠাস করে একটা জন্ম ছিল। আমার কাছে নেগেটিভ আসবে এটাই তো স্বাভাবিক, আমার কি আছে। তুমি দেবের সঙ্গেও পরপর সিনেমা 10খানা ছবি তো হ্যাঁ পা থেতলে গিয়েছিল পাগলুটুতে, দেখি বিজ করে কি বলছে পাকে। তাই বলে কি বলছিলে, বললাম তোর এই গাড়ি আছে, তোর এখানে ফ্ল্যাট আছে, তোর তো পায়ে একটু লাগবে। কিছুদিন আগে তোমার একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, যেখানে তুমি শো করতে গেছিলে, রাত্রিবেলার শো ছিল, তুমি মাইকে গান গাইছিলে, কথা বলছিলে, দর্শকদের সাথে ইন্টারাকশন করছিলে। তোমাকে দেখছিলাম আমি, তুমি দরদর করে ঘামছিলে। আমাকে একটা কথা বলো, যে এই যে কমেডি ডায়ালগ গুলো বলা, দর্শকের সঙ্গে ইন্টারাকশন করা, ভেতরে হয়তো অনেক কিছু চলছে, তুমি শারীরিক ভাবে হয়তো পেরে উঠছো না, তুমি হয়তো 3 রাত ঘুমোওনি, কিভাবে ঘন্টার পর ঘন্টা তারপরেও লোককে এইভাবে হাসিয়ে যাওয়া যায়? রাত্রিরে শো ছিল, শো করে বাড়ি গেলাম, রাত্রিবেলায় বাবাকে সেরকম দেখা হলো না। সকালে উঠে মা বললো, মা দেখলাম ভাত খাচ্ছে, মা বললো ওই পর্দাটা ধরে চলে গেল, বললো যেতে চাইছিল না। তারপরে ওই রাত্রিটা শোতে গিয়ে আমার মন খারাপ করছিল, তখন বললো আমাকে একটু ছেড়ে দেবেন। আমার বাবাটার না খুব শরীর খারাপ, হসপিটালে, কখনো বলি নাই। মানে এইরকম এক বুক দুঃখ চেপে রেখে তার থেকেও বাজে দিন জীবনে আসছে, তার থেকেও বাজে দিন দেবী কাকা সামলেছে। প্রথম আমাদের সন্তান যে আসার কথা ছিল সে আসেনি। আমি মালয়েশিয়াতে ছিলাম, 18 দিন বাদে ফিরেছিলাম। আমি শুটিং করেছি তারপরে ওখানে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমন একজন অভিনেতা যাকে স্ক্রিনে দেখলেই আপনার মুখটা চওড়া হয়ে যায় হাসিতে। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ বসু। বিশ্বনাথ দা, ওয়েলকাম টু আড্ডা স্টেশন। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই ব্যস্ত স্কেডিউলের মধ্যে তুমি আমাদের সময় দিলে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ব্যস্ত কি, কাজ তো, এটাও তো তোমার একটা কাজ। সারাদিনের মধ্যে তুমি এতদিন ধরে বলে আসছো, কতবার আমাকে ফোন করেছো, তো সুতরাং সেই কাজটা তোমাকে করতে হবে। আমরা আড্ডা স্টেশনে যখনই কোনো সেলিব্রিটির ইন্টারভিউ নিই বিশ্বনাথ দা, আমরা চেষ্টা করি একটু শুরু থেকে ধরার। তো তোমার জার্নিটাকে যদি আমি শুরু থেকে একটু ধরার চেষ্টা করি, তাহলে এটা কি বলা যায় যে এলাম, দেখলাম, জয় করলাম? না, ডেফিনেট সেটা বলা যায়, কারণ যে প্রচুর মানুষের প্রচুর বছর ধরে তো কষ্ট থাকে, সেখান থেকে দাঁড়িয়ে আমার এই কথাটা আমাকে একজন বলেছিল, আমাদের অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, যেদিন আমি প্রথম একটা গাড়ি কিনি আর কি, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছিলাম, তো সেটা তো ভাবার বাইরে, কোনোদিন ভাবতে পারিনি। তো বলেছিল দেখ, খুব বেশি যে সময় লাগলো তা কিন্তু নয়, কারণ বিশ্বজিৎ কাকার সবটাই জানতো তখন। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু একটা মানুষের এলামের আগে ওই অবধি, এলাম অবধি একটা জার্নি থাকে। তো ছোটবেলা থেকে একটা বয়ে নিয়ে আসা একটা চিন্তা ভাবনা কিন্তু আমার ছিল সারাক্ষণ, মানে দাঁড়ানো, কিভাবে ভাববো, কিভাবে নতুন সিনেমাটাকে নেব, কিভাবে মানে শুধু মিঠুনদা হওয়ার ইচ্ছা থেকে অভিনেতা হওয়ার ইচ্ছা, এই ট্রান্সফরমেশনটা, এগুলো ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সাকসেসটা 4 বছর বাদে আপনার ধ্যাত্তেরিকা কিরম একটা, এবং ইটিভি বাংলার অ্যাঙ্কারিং ভাসানের 190 মনে হলো। মানে সেই অর্থে যে সাফল্য, যেটার জন্য দৌড়চ্ছিলাম, মানুষ আমাকে চিনবে, অর্থটা কিন্তু জানতাম না।
কত পাওয়া যেতে পারে এখানে। আমি কোনোদিনই কারোরটা জানি না, আচ্ছা এখনো জানি না। আচ্ছা তো ওইটা একটা আমার মধ্যে আছে। আমি আমারটা মানে আমার কড়াইয়ের ডাল পোস্ত খাওয়াটা আমার ফেভারিট। তার সেটা তুমি যতই তন্দুরি দাও আমি ওটাই খাবো, ওটাই প্রেফার করো। হ্যাঁ, সুতরাং আমার যে টাকাটা আমাকে কমফোর্ট জোনে নিয়ে যাবে, আমার ভালো লাগাবে, সেটা তোমারটা জেনে আমার কোনো লাভ নেই। কিন্তু মানে কম্পিটিটিভ মনোভাব তোমার মধ্যে নেই? না না না, কোনোদিন ছিল না। আচ্ছা, তাহলে তো ফার্স্ট হতাম ক্লাসে। কিন্তু একটা জিনিসে খুব কম্পিটিটিভ মনোভাব আছে। ও আমার থেকে বয়সে ছোট, ও এই পার্টটা করছে কি করে, ওটা বা এত সুন্দর, মানে এই গানটা বাপরে বাপ না শিখে আমি তো গান কি করে গাইছে। হ্যাঁ, বা একজন অভিনেতা, তার মানে একটি ছেলে, আমি একটি বাংলা ছবি দেখতে গিয়েছিলাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, জাস্ট ভিলেনের পার্ট করছিল, চুলটা এরকম নড়ছিল, জাস্ট এটা মানে ওর একটা প্রচন্ড ঝামেলার সিন আর কি, সেটা করতে দিয়ে না জাস্ট চুলটাকে টাট করে উড়িয়ে দিয়ে চলে গেল। আরে বাপরে বাপ, এটা তো নিশ্চয়ই ডিরেক্টর বলেনি, ও একটা সিনকে শেষ করছে, ওটার মাথার মধ্যে এসছে। পরে তাকে আমি বলেও ছিলাম, ও খুব ট্যালেন্টেড অ্যাক্টর, আমি দেখি ওকে খুব বেশি পাট্টা করে না। তো ওই কম্পিটিশনটা কিন্তু খুব আছে মনের মধ্যে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমাকে ও এটা করেছে বলে আমাকে এটা পেতে হবে, বা আমি ওকে এটা বলতে পারছি না কেন, বললে ওরকে খুব বড় জায়গায় নিয়ে চলে যাবে, এ আমার কথা। তুমি তো উত্তর চব্বিশ পরগনার একটা প্রত্যন্ত গ্রামে থাকতে, এবং সেখান থেকে তোমার মনে ইচ্ছে ছিল যে একদিন ফিল্ম স্টার হব, লোকে এসে আমার সঙ্গে সেলফি তুলবে, অটোগ্রাফ নেবে। সেই ছোট্ট ছেলেটাকে নিজের মধ্যে এখন খুঁজে পাও? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই ফিল্ম স্টার হওয়ার যে ভাবনা, তুমি কিন্তু ঠিক বলছো, একটা সময় ছিল, ওইটা আমার অনেকদিন আগে চলে গেছে। আচ্ছা, যে স্টারটা আর কিছু না, আমাকে কাজ করতে হবে। আর ওই একটা জিনিস আমার ভীষণ প্রিয়, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে বলবে। হ্যাঁ, যে কোথাও একটা কখনো দেখা হলো, জানেন তো আপনার ভ্যাবলাই ভালো নাটকটা আমি দেখেছিলাম, বা আপনি ওই সিনেমায় একটা পাঠ করেছিলেন। আজকে আমাদের একজন বন্ধু আছে সুজয় ভৌমিক সিঙ্গার, আস্তে আস্তে আমাকে বলছিল, বিশ্বনাথ আমি কিন্তু হ্যালো মেম সাহেবে গান গেয়েছিলাম, আর সেই ছবিতে কিন্তু তুমি ছিলে আর কি। তো এইটাতে আমার খুব আসক্তি আছে, এটা আমার খুব ভালো লাগে। মানে মানুষের ভালোবাসাটাই তোমার পরম প্রাপ্তি, যেটা পরম প্রাপ্তি, খুব খুব। সেটার জন্য অনেক জায়গা থেকে তার উদাহরণও অনেক জায়গায় আছে। সেই পাওয়াটার মাঝখানে কোনো স্টারডাম, কোনো সেলিব্রিটি, এসব কথা আমার কাছে কিচ্ছু থাকে না। এবং তুমি যে দেখছো আমার ঘরেতে, আমার যত মেমেন্টো আমি সারা পশ্চিমবঙ্গ, দেশের বাইরে থেকে পেয়েছি, সেইগুলো আমাকে এখন খুব তৃপ্তি দেয়। বা আমার যত পোর্ট্রেট লোকে এঁকে দেয়, এখন এই বাড়িতেও আর থাকে না, আমার দেশের বাড়িতে থাকে। তো সেইগুলো আমার কাছে একটা বিরাট। মানে এই যে শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরে, দেশের বাইরের মানুষের ভালোবাসা তুমি পাবে, এই এক্সপেকটেশনটা ছিল তো? কোনোদিন না, জানতামই না ট্রেনে 2 দিন থাকতে হয়, 2 নাইট জার্নি করলে চেন্নাই যাওয়া যায়, সেটা জানতামই না। মানে কত বড় ভারতবর্ষ। পুরী গিয়েছি বাবা মার সঙ্গে, বাসে করে গেছি, ট্রেনে করে গেছি, দ্যাটস ইট। কিন্তু যখন একা একা আমি ছবি করতে গেলাম মিঠুনদার সাথে, দাদা সিনেমা 2004 সালে, তখন তো আমি ভাবতেই পারি না, মানে শুধু উইল পাওয়ার। সে স্নান না করে একদিন থাকবো কি করে, কোনোদিন হয়নি তো। রাত জাগিনি কখনো, দিদির বিয়ের বাসর ঘরের আগে কখনো রাত জাগা হয়নি, গ্রামের মানুষ, ঘুমিয়ে পড়তে হয়। কিন্তু এই যে ট্রেনে করে যাওয়া, এবং সকাল 5টা 5:30টায় গিয়ে নামলাম চেন্নাই স্টেশন, তখন তো মাদ্রাস ছিল, মাদ্রাস স্টেশন। তো সেইখানে আমি, এবং সেই উইল পাওয়ার, আমি অটোওয়ালা আমার ভাষা বুঝতে পারছে না, আমি তাকে কমিউনিকেট, সে ধরে নিয়ে চলে গেল। তো একজন আমাকে বললো 1.5 কিলোমিটারটা তোকে 5.5 কিলোমিটার ঘোরালো, এবং প্রোডাকশন বললো আমরা তো গাড়ি পাঠিয়েছিলাম, আমার মোবাইলটা অফ হয়ে গেল। তো সেটা পৌঁছে গেলাম, কারণ মিঠুনদার সঙ্গে ছবি, সকাল উঠে আমি রেডি হব, সারা ট্রেনটাই বলতে গেছি যে যিনি আমার সামনে আসবেন উনি মিঠুন চক্রবর্তী নন, উনি একজন অভিনেতা, আমি তার সামনে একজন একটা দাঁড়াবো। আমার মধ্যে তো সেটা চলছিল। মানে ছোটবেলা থেকে যিনি তোমার আইডল ছিলেন, মানে যাকে দেখে তুমি ভেবেছো যে হ্যাঁ আমিও অভিনেতা হব, তার সঙ্গে অভিনয়, মানে কিরকম ছিল একটু এক্সপেরিয়েন্সটা যদি বলো? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সকালবেলা আমি শুটিং এ চলে গেলাম, আমি সবাইকে দেশের বাড়িতে ফোন করছিলাম, করে বলছিলাম আজকে সেই দিন এসে গেছে। মানে আমি ভিতরে একসময় প্রতিজ্ঞা করেছিলাম যে ইন্ডোর স্টেডিয়াম একটা অনুষ্ঠানের পরে, আমার কলেজের পরে আর একবার হয়েছিল, কলেজে অনুষ্ঠান এসেছিল, যে এরপর সরাসরি সেটেতে দেখা হবে। বাড়ি ফেরার ভাড়া নেই কিন্তু, মানে এই যে ফিরে আসছি, কলকাতা বাড়িতে আসলে যেটা খেতে দেবে, কিন্তু এরপরে আপনার সাথে আমার সেটে দেখা হবে। কি সাহস বলেছিল, এবং বলিনি নিজেকে নিজে,
আমি কোনোদিন কাউকে বলি, নিজেকে বলেছিলে। বাঙালি বাবু শুটিং এ যখন স্টুডিওতে ঘুরে বেড়াতো, আমি একটু ওভারলুক করেই ঘুরে বেড়াতাম। উনি যেতেন, ওনার শুটিং দেখতে যাইনি আমি কখনো, মনে মনে ছিল এই সুযোগটা এই মানুষটার সামনে আমি একদিন দাঁড়াবো এবং অভিনয় করব। সকালবেলা শুটিং এলো, উনি এলেন, সেই মানুষ আমার সামনে এলো। এবার এখন আমি প্রফেশনালি এসেছি, টাকা পেয়েছি, আমাকে হোটেল দেওয়া হয়েছে, এবং সেই হলো প্রথম সিন। প্রচন্ড কান্নাকাটি। আমাকে মেয়ের বাবা সাজা দেওয়ার জন্য, আমি প্রেম করি যার সঙ্গে, আমার মামাকে ধরে মেরেছে তারা। সেই মামাকে আমি সেবা করছি। তো উনি শটের শেষে জাস্ট বললেন, ভালো, খুব ভালো কাজ করো, ভালো হয়েছে। তখন দাদা আমার কিছু বলার ছিল, তখন আমি বললাম। তখন বললো, দেখলি কাউকে ডিসকারেজ করতে নেই, এনকারেজ করতে হয় মানুষকে। এটাই বললেন, এবং সেটা তোমার এখনো মনে আছে, মানে এতটাই উজ্জ্বল স্মৃতি। উজ্জ্বল মানে সেখানে গিয়ে তো প্রথম জীবনে সালমান খানকে দেখলাম, আমাদের সামনে বসেছিল অনেকক্ষণ, মিঠুনদার সাথে দেখা করতে এসেছিল, কিউ কি ছবি শুটিং হচ্ছিল, অনেকক্ষণ মাধবন ছিলেন। সেই এক্সপেরিয়েন্স গুলো কোনোদিন ভোলার নয় বলো, এগুলো কত আড্ডা, অমূল্য রত্নর মতো জীবনে। কত সিনিয়র অ্যাক্টরদের সাথে মিঠুনদার সাথে, কি বিপ্লব দা যে মিঠুনদা কাউকে তুই বলতে পারে, এবং মিঠুনদাকে কেউ তুই বলতে, বিপ্লব দা বলছে, তুই জানিস না মিঠুন, ভরত কলরা কত বদমাইশ, মানে ভরত দা বিপ্লব দার পিছনে লাগছে, কুশল চক্রবর্তী তুই জানিস না। আচ্ছা, সেখানে রাজা চ্যাটার্জি ছিল, দেবনাথ দা কি অসামান্য একজন অ্যাক্টর, সে ছিল, সোমাদি, মৌসুমী সাহা, সেটা হই হই কাণ্ড, রাজেশ শর্মা ছিল। একদম শুরুর দিকে যদি যাই, তোমাকে তো একটা সময় NT1 এর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তো সেই সময়গুলো মনে পড়লে কতটা খারাপ লাগে। ঢুকতে দেবে বা কেন, ভিতরে কারা শুটিং করছে, তরুণ মজুমদার, প্রভাত রায়, অনুপ সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, রতন অধিকারী, সুখিন দাসের অফিস, রম করছে, তারা কাজ করছে, ভিড় করব, ডিস্টার্ব করতে পারি, সেদিন বসিয়ে রাখতো। এই সমস্ত দিনগুলোই কি জেদটা আরো প্রবল ভাবে, আর কাউকে বদনাম না করে দেখিয়ে দেবো, এরকম কোনোদিন বলিনি আমি যেদিনকে তোমাকে কিরকম অপমান করবো। ইটস আ প্রসেস, যেটার মধ্যে দিয়ে যেতে হবে। এবং তোমার কোনো গডফাদার ছিল না? তোমার না, একদম আছে। আচ্ছা, তাই ইন্ডাস্ট্রিতে সুভাষিস মুখোপাধ্যায়, এটা তুমি বিভিন্ন জায়গায় বলেছো। এটা যদি তুমি বলো যে ব্যাকরণগত ভাবে গডফাদার, এরকম না। সুভাষিস দা আমার বাবা, আর খরাজ দা 10 মাস ধরে আমাকে মানুষ করেছে মা। আচ্ছা, এটা মানে তাদের ঠিক কতটা প্রভাব, কিভাবে সুভাষিসদার কাছে আমি যদি না আসতাম, এই ইন্ডাস্ট্রির তো কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো অদৃশ্য। কিভাবে ছবির পেছনে নাম লেখা, সেগুলোকে মানুষের কাছে দেওয়া, ফোন নাম্বার খারাপ থাকলেও ডিরেক্টরের সাথে দেখা করা, নিয়মিত স্টুডিওতে যাতায়াত করা, কমিউনিকেট করা সবার সঙ্গে, এটা সুভাষিসদার জন্য আমি শিখেছি। এবং সুভাষিসদার সাথে আমি বহুদিন ছিলাম, এবং মানে একজন অ্যাক্টরকে কি করে সিকিউর হতে হবে, তার আর্থিক দিক এবং শাসন মাথা পেতে নেওয়া। আমি বারবার বলি, সুভাষিসদা তখন যদি বলতো হাওড়া ব্রিজ থেকে লাভ মারতে হবে, আমি লাভ মেরে দিতাম। তুমি তো যেদিন প্রথম সুভাষিসদার বাড়িতে গিয়েছিলে, তখন তোমার সাথে কথা বলে উনি বলেছিলেন যে তোমাকে আমার ভালো লেগেছে, তুমি ভালো ছেলে, তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, তুমি কালকে স্টুডিওতে চলে এসো, তোমাকে বিষ্ণুপাল চৌধুরীর সঙ্গে আলাপ করিয়ে দেবো। তারপর থেকে শুরু হলো জার্নিটা। আর খরাজদার সাথে কিরকম? খরাজদার সাথে আমার দেখা হলো, রুদ্র ওরা ছিল ওই করে, তো ওই ডাবিং এর দৌলতে খরাজদা বললো তুমি ভালো পাঠ করে না, অডিশন দিয়েছিলাম, একটা সিমেন্ট কোম্পানির অডিশন হিন্দিতে হয়েছিল, সেই অডিশনেতে আমাকে ডাকার প্রতি খরাজ মুখার্জি দাঁড়িয়েছে, তাহলে আমাকে কেন ডাকতে গেল? সেম রোলে তো অডিশন দিয়েছিলাম, তুমি ভাবতে পারো সেটা আমি সিলেক্ট হয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, এবং একজন সিনিয়র অ্যাক্টর, সে তো তার রাগ দেখাতে পারতো, সে আমাকে বলেছিল, কি নাম? বিশ্বনাথ, তুমি এটা করছো, কোথায় থাকা হয়? আমার বসিরহাটে। ও বাবা, আমার শ্বশুর বাড়ির লোক, চলো আমি তোমাকে এগিয়ে দিই গাড়ি করে। না স্যার, ফোন নাম্বার রেখে দাও, দেখা হবে। তারপরে আমি একদিন খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম চরম ভাবে, বন্ধু বান্ধব কাজ করি না, ভাই কাজ করে, বাবা চাকরি করে, আমি এরম ভাবে থাকি ব্যারাক করে। তখন আমি ফোন করি, দাদা আমি বলেছি, দেখো বস, তোমার যা দেখার আমার হয়ে গেছে, তোমার ধৈর্য যখন কথা বলবে, ধৈর্যটা যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু আমি বলেছি কিন্তু তোমার সঙ্গে দেখা হবে একদিন। খরাজদার কাছ থেকে তো শিখলাম। খরাজ আমাকে ফিল লিখে দিয়েছিল, সাদা কাগজে একটা ফিল লিখে বাড়িতে ডেকে নিয়ে 2.5 ঘন্টা বুঝিয়েছিল অনুভূতির থেকে অভিনয় কিভাবে আস্তে আস্তে ট্রান্সফরমেশন হয়, কিভাবে পৌঁছায়, অনুভূতিগুলো কিভাবে কাজ করে।
এবং সেই শিক্ষাটা তুমি এখনো নিয়ে বয়ে চলেছো। হ্যাঁ, সারা গান, জীবন থাকবে। পজ নেওয়া, দম নেওয়া, কোন গান কিভাবে গাইতে হয়, কোথায় গলাটা নরম করতে হয়, টিকটিকির আওয়াজ, বেজির আওয়াজ, ছাগলের আওয়াজ, অ্যানিমেশন করা যায়। তুমি তো এটা ভেবেছিলে যে যদি অভিনেতা না হই তাহলে গানের জগতে যাব, সিঙ্গার। তো এটা সত্যি কথা যে গানের জগৎ এবং অভিনয় এই দুটোই তোমাকে টানতো? তুমি কখনো ভাবোনি যে আমি চাকরি করব বা ব্যবসা করব? কোনোদিন না। একটা শুধু চিন্তা মাঝে এসেছিল, রামকৃষ্ণ মিশন জয়েন করে নেবো। কেন এটা এটা যেহেতু আমি বড় হয়েছি, আমি তো স্কুল আমার রামকৃষ্ণ মিশনে না, আমার বেড়ে ওঠা তো বসিরহাটে যে আমাদের স্বামী ব্রহ্মানন্দের আশ্রম আছে, রাখাল মহারাজ, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মিশন। তো সেখানে আমি ছিলাম বহু বছর। 93 থেকে আমার ভীষণ যাতায়াত ছিল, 96 অব্দি। মহারাজদের খুব ভালোবাসার মানুষ ছিলাম আমি। হ্যাঁ, এখনো উপহার টুপহার আছে মহারাজদের। তো সেই রামকৃষ্ণ মিশনের সাথে আমি যুক্ত। কিছু সময় বাদে এই মানে আমার মনে হয়েছিল যে আমার ভালো লাগছে, বাট সেটা সেই জীবনটা ভালো লাগছে, এই জন্য এখনো খুব যুক্ত আমি। এখনো তুমি যুক্ত রয়েছো। একটু আগেই তুমি শুভাশিসদার কথা বলছিলে, খরাজদার কথা বলছিলে, তারা তোমার গুরু। তাদেরকে যদি কখনো গুরু দক্ষিণা দিতে হয় তুমি কিভাবে দেবে? আজ অব্দি ঠিক করে উঠতে পারিনি কিভাবে দিতে পারি। শুভাশিসদাকে আমি শুধু কামনা করতে পারি একটা জিনিস, ওরা যেন জীবনে এমন সমস্যায় না পড়ে যেখানে আমাকে গিয়ে দাঁড়াতে হয়। এটা আমি সবার খুব ভালোবাসার লোকেদের কামনা করি। তোর কাছে আমি যা ঋণী হয়ে গেলাম, আমার ভাইয়ের এক বন্ধু আছে, তাকেও আমি কথাটা বলেছিলাম যে তোর কাছে আমি যা ঋণী হয়ে গেলাম, ঈশ্বর করুক তোর জন্য আমাকে দরকার না পড়ে। দরকার মানে কি, রাত্রির 2:30টার সময় ফোন করবে, বিরাট বিপদ হয়েছে, তবে কোনোদিন এদের আসে না জানো সেদিন কখনো। স্মুথ লাইফ নিয়ে বেরিয়ে যেতে পারে। শুভাশিসদাকে আমি কি দিতে পারবো? আমি ইষ্টাদিকে কি দিতে পারবো যারা আমাকে খালি পেটে ভাত দিয়েছে? খরাজদার বউ প্রতিবাদীকে আমি কি দেব? খরাজদা রাত্রিবেলা রান্না করে আমাকে অভিনয় বুঝিয়েছে। রান্না করে অভিনয়? হ্যাঁ, খরাজদার মতো তো গুড কুক নেই। দুজন পুরুষ মানুষ, মিঠুন চক্রবর্তী আর খরাজ মুখার্জি, এরা যে শুধু খাসির মাংস ভাত ভালো রাঁধে তা নয়, কিন্তু লাউ কুমড়ো ঠুমড়ো ফাটিয়ে দেবে। মিঠুন দা তো রান্নার মানে ভাবার বাইরে, সে কুক। তুমি মিঠুন দার রান্না করা খেয়েছো? বহুবার। কি কি খেয়েছো? মাছের বল করে তরকারি, ডাল মাখা, তারপরে মাংস, চিকেন, কাবুলি মাটন, লুচি। আর খরাজদা কিরম রান্না বলো তো? খরাজদা কি করবো না, কি আছে, ও চাল কুমড়োর ডাঁটা আছে, বড়ি দিয়ে করে দিচ্ছি। মানে যা থাকবে সেটা দিয়ে সবটা রাঁধতে পারে। মানে মা যেরকম হয় বাড়িতে, খরাজ মুখার্জি আমাকে একটা জিনিস শেখাতে পারে, রান্না। শেখাতে পারেনি? না, আমি ভয় পাই, আমি পারি না। তুমি তো খেতে খুব ভালোবাসো ভীষণ, কিন্তু রান্নাটা অ্যাভয়েড করে যাও। তো এনাদের কথা তো তুমি সবসময় বলো যে এনারা তোমাকে উদ্বুদ্ধ করেছেন। এরা ছাড়াও নিশ্চয়ই রুদ্র আমাকে থাকতে দিয়েছে বাড়িতে, খেতে দিয়েছে, থাকতে দিয়েছে। তখন রাজরা ছিল, রাজেদের ওখানে আমাকে থাকতে দিয়েছে। রাজ তো ভীষণ মানে খুব নিয়ম করে চলে, ও খুব পরিষ্কার, ও খুব ছিল শৃঙ্খলা, খুব ডিসিপ্লিন আছে লাইফে। তো ওরা থাকতে দিয়েছিল, সৌমেন ছিল। আমাকে প্রচুর মানুষ সাহায্য করেছে জানো তো, সুযোগ দেওয়া, বলে দেওয়া। আমার গডমাদার কিন্তু শ্রাবন্তী। হ্যাঁ। দেবযানী বণিক হত্যা রহস্য যখন পুলিশ ফাইলে প্রথম দিকে হয়, তখন তো সবাই পুলিশ ফাইল দেখতো। ওই ছবিটা শ্রাবন্তী এগিয়ে দিয়েছিল, বলেছিল দাদাটা ভালো অভিনয় করে, নিতে পারো। রাজীব দা তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি তখন এই পূর্ব পশ্চিম সিরিয়ালটা করতাম। রনিদার লোকের কাছে বলেছে খুব ভালো পাঠ করে, একে নিয়ে। রনিদা বলেছে? আচ্ছা। বড় বড় ছবিতে করে ফাটিয়ে দিয়েছিস, বসিয়ে দিতে পারতো তো, মনটা তো নষ্ট করে দিতে পারতো। কিন্তু সেটা হয় না। না, খুব ভালো ভালো মানুষ আছে আমাদের এখানে। আজকে একটা জায়গায় আলোচনা হচ্ছিল ইন্দ্রাশিসের সঙ্গে আমার, টোটা রায় চৌধুরী। খারাপ ব্যবহার করতেই পারে না কারোর সঙ্গে, কাউকে ব্যথা দিতে পারেই না। টোটারা তো আলাদা রকমের মানুষ। সোনালী চৌধুরী ভিড়ের মধ্যে থেকে এসে এক পশলা বৃষ্টির পরে বলেছে, তোমার নাম কি গো? তুমি দেবলী না। ডায়লগ দিয়েছে আমাকে, মানে একটা ছেলে ওর সাথে বন্ধুর রোলে ঢুকে যাবে, 10 জন আছে, ও যাকে কথাটা বলবে তার হয়তো ট্র্যাক বেরোতে পারে, সেই জন্য দেবলী না ডায়লগ বলে দিয়েছে। আচ্ছা বিশ্বনাথ, তুমি তো ছোটবেলায় স্কুলে থিয়েটার করেছো, বিভিন্ন নাটক করেছো, তারপরে তুমি পথনাটিকায় অভিনয় করতে, আর পথনাটিকাটাই তোমার জীবনের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে। তো এটা কিভাবে হয়েছে যদি একটু বলো। আমাকে তো বহু জায়গায় একের পর এক জায়গা থেকে ডেকে নিয়ে গেছে, এখানে নাটক করতে গেছি, সেখান থেকে আরেকজন, সেখান থেকে আরেকজন, সেখান থেকে আরেকজন। পথনাটিকা যখন শুরু হলো পোস্টার ড্রামা,
তখন আমি এই পোস্টার ড্রামা করতে করতে দেখি মানুষের সঙ্গে একসঙ্গে বসে মাঝখানে একটা কথা আসতে পারে, তার উত্তর করতে শুরু করলাম। আচ্ছা, আমার না এই সেটা তো নেগেটিভ পজিটিভ মিলিয়েই হচ্ছে। পজিটিভ হয়েছে সবটা পজিটিভ হয়েছে। আচ্ছা, কারণ নেগেটিভ এখন হতে পারে, আমরা বলে দিলে ওটা খারাপ লাগবে, আলটিমেট এতগুলো সিনেমা করে যদিও লাগবে না, তো না খারাপ তো লাগবে, এটা তো অস্বীকার করার জায়গা এখন এখন ঠিক আছে, কিন্তু তখন এইগুলোকে কাটিয়ে দিয়েও আমাকে বেরোতে হবে। আমার কাছে নেগেটিভ আসবে এটাই তো স্বাভাবিক, আমার কি আছে, আমি কি নিয়ে এসেছি যার জন্য আমাকে লোকে পজিটিভ বলবে। এরকম একটা চেহারা, একটা সিরিয়ালে গেছি বক্সার নিয়ে, একটা বক্সিং নিয়ে সিরিয়াল, তোমাকে রাখবো কোথায়? আচ্ছা, দোস্ত তার নয়, একটা জিনিস একটা জায়গা পাবো, সেটা তো একটা কত ছেলে ঘুরে বেরিয়েছে বলো তো, কত হাজার লক্ষ এখনো এবং আগামী দিনেও হবে। তো এইটা তোমার কাছে অনেকটা খুব মন ঘুরিয়ে দেওয়ার মতো। পশ্চিমবঙ্গ রাস্তাঘাট, মানুষ ভালো লাগা, ভালোভাবে কথা বললে, জলের জন্য আমরা কি করতে পারি বলুন তো, দেখলাম চুপ, সবাই শুনছে, তখন ডেলিভারিটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো দেবশ্রীদির ছেলের ভূমিকায় অভিনয় করেছিলে একদম শুরুর দিকে, এবং সেটাও তোমাকে লাইমলাইটে এনেছে বলতে পারো। সেই সময়টা কেমন ছিল? লাইমলাইটে আনিনি, আমার একটা অস্ত্র তৈরি করে দিল, সব জায়গায় গিয়ে বলা কি কাজ করেছো, আমি দেবশ্রীর ছেলে পাঠ করছি। হ্যাঁ, একটা স্বপ্ন না, যে রোলটা আমি ভিড়ে দাঁড়িয়ে করলাম, জমিদারের ছেলে হয়েছে বলে, রাহুলদার ছেলে হয়েছে বলে, রাহুল বর্মনের, সেটাতেই আমি সিরিয়ালটায় পাঠ করলাম, সেটা তো একটা বিরাট বড় প্রাপ্তি। এবং এটা তোমার ঝুলিতে রয়ে গেল, আমি সব জায়গায় বলতে শুরু করলাম। রিসেন্টলি তোমার যে সিনেমাটা নিয়ে সবাই এত কথা বলেছে, সৃজিত দার কিল বিল সোসাইটি, এবং অবশ্যই কৌশিক দাও লিখেছে যে তোমার ক্যারেক্টারের জন্যই সিনেমাটা আরেকবার দেখা যায়, ফেসবুকে সেটা জলজল করছিল। তো একটু জিজ্ঞাসা করবো যে তোমাকে সৃজিত দা এরকম একটা ক্যারেক্টারে ভেবেছিল, তুমি নিজে কখনো নিজেকে এরকম একটা ক্যারেক্টারে ভেবেছো? এই অফারটা আসার আগে অবশ্যই এইরকম ভাবে ভাবিনি। দেখো, সৃজিত মুখোপাধ্যায়ের ভাবনা আমার থেকে আরো তাগড়া ভাবনা। সে তো বটেই, হ্যাঁ, দারুণ, মানে পড়াশোনা মানে আমি তো কাজ করলাম, মানে এরকম করলেও বলবে তুই ওটা করলি, ওটা করিস না, আচ্ছা ওটা যাবে এরকম কর, ওকে, কিছু এরা সব ভালো বড় ডিরেক্টর, মানে তুমি চোখে অতনু ঘোষের সামনে, অতনুদা ঠান্ডা মানুষ বলে তুমি একটা ডায়লগকে অন্যভাবে বলে দিয়ে একটা জোরে দিলে অতনুদা মানবে না। রানাদা সুদেশ নাদি কত লাভেবল, শুটিং করতে যাও, ডায়লগ বাদ দাও, তোমাকে ঠিক ধরে নেবে। অনিন্দ দ্বারা কি রাগি ছিল, আমরা সব সেই সব ডিরেক্টরের কাছে কাজ করেছি। ডিরেক্টর মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, মানে মেরে দিতেও পারে, কিন্তু একটা রবিজির কাছে যে একটা পুরো ছবি করে নেবে ফুল টাইমে, আজকের রবি কিনাগি নয় কিন্তু, 10 বছর পুরনো রবি কিনাগি, তার অন্য জায়গায় প্রবলেম হবে না। ডিরেক্টর করা যিশু দাশগুপ্ত, হিম্মত হবে না চোখ তুলে যেটা বলছে তার কিছু করেছো না, কি ইম্প্রোভাইজেশন হবে শুনি, না দরকার নেই এরকম করে বলে। যিশুদা বাপ রে বাপ, যারা অনেক মিশেছে তারা, আমরা পরের দিকে হালকা বেশি যিশুদাকে, যিশুদা আমি বিষ্ণুদার কাছে কাজ করিনি, ডিরেক্টর মানে ডিরেক্টর তো রাগই হবে। প্রভাত দা শুটিং করছে, তুমি মনে করলে ফ্লোরে গিয়ে কথা বলবে, অতটা সোজা নয়। অনুপ সেনগুপ্তর এখন তো এটা জোন বলে শুটিং, ধরো এটা হচ্ছে এটা জোন, তো ওই আশপাশ দিয়ে যেতে দেবে না তোমার। হ্যাঁ, স্বপনদা কি রাগী ছিল, বাপ রে বাপ, আমি সেসব তাদের সঙ্গে কাজ করেছি এবং শ্রদ্ধার সঙ্গে। হ্যাঁ, তুমি সেটে গিয়েছো, প্রচুর বকা খেয়েছো, মন খারাপ করে বাড়ি ফিরেছো, এরকম হয়েছে? দিলীপ বিশ্বাস বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর, আচ্ছা, দিলীপটাকে দারুণ দেখতে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, চিপচিপে, ডানাতে ঘড়ি পরতেন, আর বৌদিকে আরো সুন্দরী দেখতে। দিলীপদার ছেলের নাম বাপি। আচ্ছা, বাপি এখন একজন স্বনামধন্য অ্যাঙ্কার ডিরেক্টর বাংলাদেশে। আচ্ছা, দিলীপদা ছবি করেছিল অকৃতজ্ঞ, ফেরদৌসদা ছিল, অমিতাভ ছিল, আর রিমঝিম গুপ্ত ছিল। এই ছবিতে আমি ঋতুদি ছিল, তো সুভাষিতা ছিল, আমার একটা অ্যাকশনের রোল ছিল, কিছুতেই করতে পারছিল না। দিলীপ তো অনেকবার বোঝেন, উনি তখনকে তো রিল তো নষ্ট করলেই তো শেষ। দিলীপ তো অনেকবার পাইচারি, মানে অনেকবার রিহার্সাল করে ভুল করেছিল, দিলীপ আমাকে ঠাস করে একটা চড় মেরেছিল এখানটায়, এতবার করে কইতেছিল, চুপ করে থাকলাম। দিলীপ দা তারপরে কটার পরে আমি যখন পরে রাত্রিরে আবার দেখা করতে যাবো, কি বলবে, শর্ট শেষ। দিলীপদার সাথে দেখা করতে গেলাম, দিলীপ দা আমাকে ঠিক জড়িয়ে ধরে সন্তানের মতো বললো, এই ধৈর্যটা রেখে দিস, তোর একদিন কাজে আসবে। তারপরে আমি ডাবিংয়ে গিয়ে আবারও জিনিসটা ধরতে হবে, আবার শাসন দিয়ে বললো যোগাযোগ রাখিস, আবার ছবি করলে কমু।
তার অনেক বছর বাদে আমি যখন 2010 সালে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যাংকক গেলাম, হঠাৎ দেখি লিফট খুললো, বাপি নামছে, দিলীপদা চলে গেছেন পৃথিবী ছেড়ে। আচ্ছা, বাপিকে দেখে তুমি জানতে না দিলীপদা কলকাতায় ঘর ছিল। বৌদি তো খুব মিষ্টি, বৌদি কিছু বলতে পারবে না, এরম করলে বলবে গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, এটা এত রাগী। বাপিকে আমি ধরুন না, বাপি তোমার বাবা আমাকে বলেছিল যে ধৈর্যটা রাখিস, তোর হবে। বাপি বাবাকে বলেও আমার তো, আমি খুশি, আমার যতটুকুনি প্রাপ্তি হয়েছে। বললো বাবা ওই দিন রাত্রিরে আমাদের কই ছিল খাওয়া টেবিলে, যে এই ছেলেটার তো প্রচুর ধৈর্য, এইরকম দেখি না, এর একদিন উন্নতি হবে। তুমি যাদের কথা বলছিলে, কলকাতার এরকম কতজন ডিরেক্টর তুমি দেখেছো যারা এরকম বকাঝকা করে সেটের মধ্যে? সবাই সবাই? হ্যাঁ সবাই না। মিলনদা রাগী ছিল না, অনিন্দদা বাপরে বাপ, আমাদের মানে তার তো প্রোডাক্ট, সে তো তোমাকে চুজ করেছে, তার চিন্তাটাকে তোমাকে ওখানে নামাতে হবে, সে ছাড়বে কেন তোমাকে? বীরেশ দা, আমি কোনোদিন কাজ করিনি বীরেশ চট্টোপাধ্যায়, বলতে পারবে ভাস্কর ব্যানার্জি আর ওরা কোনোদিন বাথরুম করতে যেতে পেরেছে? হ্যাঁ কাজের সময় আবার ওসব কি ছেড়ে আসতে হবে, এরকম হ্যাঁ এসব পিতৃসম শাসন ছিল, প্রাপ্তিও ছিল। তরুণ মজুমদারের সেটে কেউ কথা বলবে? তাপস পাল, দেবশ্রী দি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার যে ছবি করছে যেটা বলছি সেটা ওটা করতে হবে, হ্যাঁ আরেকবার চলো, তাহলে অপমান করবে না, একটা শাসন আছে প্রচ্ছন্ন। আমি একদম সেদিনকে রাগিনি, আমাকে সন্তানের মতো বুকে জড়িয়ে ধরে বলেছিল তোর ধৈর্যটা রাখোস, তো একদিন ফল দিব তোকে। বিশ্বনাথ, তুমি তো দেব, অঙ্কুশ, প্রসেনজিৎ, বনি সবার সঙ্গে কাজ করেছো, 14টা ছবি করেছি জি। হ্যাঁ, এবং একটা জিনিস বলো যে এদের প্রত্যেকের সাথে কাজ করতে গিয়ে তো একটা ভালো বন্ডিং তৈরি হয়, কিন্তু বন্ধুত্ব সেই রকম একটা রসায়ন তোমার সব থেকে কার সঙ্গে সব থেকে বেশি বলে তোমার মনে হয়? জিদ্দার বনির সঙ্গে। জিদ্দার বনি, আচ্ছা। বনি তো আমার বন্ধু, মানে আমার সন্তান সম। আমি বনিকে ক্লাস 5-এ স্কুল থেকে আসতে দেখেছি। আচ্ছা, তখন তো আমি ওদের বাড়ি যেতাম কাজের জন্য না, সুভাষিস দার সঙ্গে। বনি তখন স্কুল থেকে আসতো, ছোট বাচ্চা ছেলে। বনি বড় হয়েছে, বনি এখন আবার আমাকে রেফার করেছে, আমার কত আনন্দ হয়। বনিকে আমি খুব ভালোবাসি, বনিকে আমার ছোট ভাই। অঙ্কুশ দারুণ, বর্ধমানের, আমি জন্মেছি বর্ধমানে, বড় হয়েছি বসিরহাটে। অঙ্কুশ খুব কমেডি সেন্স তো অসাধারণ, অঙ্কুশের কমেডি টাইমিং, সবার সাথে কারোর সাথে কোনো অসুবিধা নেই। জিদ্দার সঙ্গে আমি খুব সখ্য, মানে জিদ্দার ওয়েবলেন, জিদ্দাকে বহু বছর ধরে বহু কিছু নিয়ে আমাদের আলোচনা আছে। জিদ্দার যে কোনো বিষয়ে আমি বিরুদ্ধচারণ করতে পারি, তাতে জিদ্দা ব্যক্তিগত জীবন থেকে আমাকে বাদ দিয়ে দেবে না। জিতের কোন জিনিসটা তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করে? ডিসিপ্লিন। প্রসেনজিৎ, দ্য কিং অফ ডিসিপ্লিন প্রসেনজিৎ চ্যাটার্জি। সবাই, চিরঞ্জিত দা, সব ডিসিপ্লিন। জিত ডিসিপ্লিন, আর জিতের হচ্ছে লেগে থাকা। ঠিক আছে, और चलते हैं, চল আরেকবার করি, করেই ছাড়বে। তুমি দেবের সঙ্গেও পরপর সিনেমা 10খানা ছবি করেছো, 8-10, হ্যাঁ 8-10টা ছবি করেছো, তাহলে তুমি ওকে কিভাবে গুড়িয়ে দেবে? পরিশ্রম করে না, সবাইকে গুড়িয়ে ছেড়ে দেবে, প্রচন্ড পরিশ্রম। 48 ঘন্টা নন স্টপ বেরিয়ে যাবে। পা থেতলে গিয়েছিল পাগলুটুতে, দেখি বিজ বিজ করে কি বলছে পাকে। তাই বললাম কি বলছিলে? বললাম তোর এই গাড়ি আছে, তোর এখানে ফ্ল্যাট আছে, তোর তো পায়ে একটু লাগবেই। ও যা পরিশ্রম করতে পারে, বাপ সবাই পারে, দেব যেন বাপরে বাপ সবকিছু করে আবার ফাংশন, মানে সকালে গাড়ি রেডি আছে, বেরিয়ে চলে গেল কোথাও। প্রত্যেকের কাছ থেকেই তো কিছু না কিছু শিখেছো। বাবরা, সোহাম কি ভালো অভিনেতা, বিট্টু যা ডাবিং করতে পারে তুমি কল্পনা করতে পারবে না। ও তো সেই ডাবিং করছে আগের যুগ থেকে, ও 30-35 বছরের কেরিয়ার। একদম, মানে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা রকমের বন্ডিং রয়েছে তোমার, তো এই বন্ডিং গুলো সারা জীবন থেকে যাবে বলো? বিশ্বনাথ, এবার তোমার ফ্যামিলির কথা একটু আসি। তোমার মা তোমার সঙ্গে একটা আলাদা রকম বন্ডিং ছিল, প্রত্যেকেরই সন্তানের সঙ্গে মায়ের আলাদা বন্ডিং থাকে, তো সেই মাকে তো ডেফিনেটলি খুব মিস করো। কিন্তু একটা জিনিস বলবো, যে মায়ের সঙ্গে এই যে বন্ডিংটা, এটাকে তুমি নিজের চোখে কিভাবে ব্যাখ্যা করবে? বন্ডিং মানে মায়ের সাথে না অদ্ভুত একটা কাণ্ড। সেখানে যে সবসময় খুব সুন্দর বাঁশি বাজে তাও নয়, হ্যাঁ কানাডা ধামসা সবই বাজে মাঝে মাঝে, সেটা তো সবসময় হবে, বাপরে বাপ। আর আগে মায়ের কথা আমি হয়তো শুনতাম, কিন্তু আমি খুব ফোকাস ছিলাম, আর মা এখন আমার কথা শোনে না। কিন্তু মা তো এখন এখানেই আছে, মা দেশের বাড়িতে থাকে, সব মিলিয়ে মিশে। তবে মায়ের আশীর্বাদ ছাড়া তো হতো না, মায়ের তো অনেক আশীর্বাদ আছে আমার পিছনে। মা তো তোমার সঙ্গে এখন ঘুরতেও যান বিভিন্ন জায়গায়, একদমই যেতে চায় না, ছাড়া তো
এরকম স্ট্রাগল করা ছেলে তুমি দেখতে পাবে না। লোকে কি করে মাকে এড়িয়ে বউকে নিয়ে চলে যাবে ভাবে, সেই মাকে যেখানে যাওয়ার কথা বলি আমাকে আর কেন এরকম বলেন কেন? সেটা তুমি জিজ্ঞেস করো, তুমি কেউ জিজ্ঞেস করো। আমি গোয়া যাওয়ার কথা বললাম, সবাই বললো আমরা বলতে পারবো না, এক্ষুনি না বলবে। আমি কি বললাম, তো ওই নাতি গোয়া যাচ্ছে, সে কি অনেক দূর না রে? হ্যাঁ দূর তো হবে। কতক্ষণ লাগবে? আমি ধরুন গাড়িতে গেলে দুদিন না, প্লেনে গেলে আবার একটু সময় কম, আমরা প্লেনেই যাচ্ছি। তো যাচ্ছি যখন নাতি নাতিগুলো যাচ্ছে তাদের ঘুরেই আসি। মার কাছে চমক নেই। আচ্ছা, মানে আমি বেনারসে গিয়ে ঘাটে একদিন বসে থাকবো, এটা আমার জীবনে কখনো ভাবেনি। আচ্ছা, সেখানে মায়ের কাছে লন্ডনও যা, মাকে সুন্দরবনে নিয়ে গেলে উঠা যেত। কিন্তু মা আমাকে সব থেকে বেশি উন্ডেট করেছে। মানে ইদানিং আমি ভীষণ, মা কোথাও যেতে চাইলো না। মানে মা আমার সঙ্গে বেলুড় মঠ যাবে, মা আমার সঙ্গে ইস্কন যাবে, মা আমাকে বলবে তুই একটু বৈষ্ণব দেবীটা আমাকে একটু দর্শন। নরমালি যেটা বলেন মা, কোনো দিন না। দেবিকা যাবে, দেবিকা কি বলছে, দেবিকা কি বলছে, দেবিকা কি তোমার মা না বাবা? তুমি এরকম করে বলো, তোমাকে বকে না? বকে না, না বকে না, আমি তো আরো হয়ে গেছি না, বেশি জোরে হয়ে গেছে বলা। কিন্তু মা একটু উপভোগ করতে পারতো জীবনকে, ছাড়তে চাই কি রকম কোনো কিছু দিয়ে সেট করতে, মানে কোথাও একটা হ্যাঁ দুম করে বলবে যে আমাকে বৈষ্ণব দেবী দেখিয়ে নিয়ে আয় না। একবারই একটা জিনিস চেয়েছিল, একদিনও দেরি করিনি, আমি একটু মিঠুনকে দেখতে চাই। আচ্ছা, আমার খুব ইচ্ছা একবার দেখা করে কথা বলি। মিঠুনদার কাছে নিয়ে গেছিলাম, শানুদার কাছে নিয়ে গেছিলাম। শানু, তুমি তো শানুদার ভক্ত। শানুদার গান, কিশোর কুমারের গান তুমি প্র্যাকটিস করো এখনো? এখনো মন ভালো হয়ে যায় না? তোমার সাফল্যকে মা বাবা কিভাবে দেখেন? মা তো খুবই, অনেক সময় ছেলেদের কাছে কান্নাকাটিও করে, বুঝতে পারিনি এত ভালো, এত মানুষ ওকে চাইবে, তখন গান গাইতো, থামিয়ে দিতাম, সিনেমা দেখলে উল্টোপাল্টা বলা হতো, কিন্তু বুঝতে পারিনি। এবং দুর্গাপুজোয় যে এত মানুষ আমাকে দেখার জন্য বাড়িতে আসে, এত মানুষ রাস্তাঘাটে বলে, মাকে দেশের বাড়িতে কত লোক আসে প্রত্যেক দিন, কত কথা বলে তোমার বিশ্বনাথের মা, আপনি বিশ্বনাথের মা এই বাড়িতে থাকেন। আর বাবা, কারণ বাবা তো যখন তুমি শুরু করেছিলে তখন তো বাবা চাননি যে তুমি অভিনেতা হও। প্রথম দিকে চাইনি, তবে 18 বছরের পরে বাবা আস্তে আস্তে করে বুঝতে পারলেন যে ওখানেই তোমার ন্যাক আছে। না ন্যাক মানে কি, বাবা চেয়েছিল যে ভুল যেন না করি কিছু, সেইটা ভুল যেন। যখন প্রথম পারিশ্রমিক পেলে এবং বাবাকে গিয়ে দিলে, সেই অনুভূতিটা কেমন ছিল? বাবাকে গিয়ে দিলে, বাবা সে লোক ছিল না সব নেবে। আচ্ছা, মানে তুমি বললে যে তুমি প্রথম কাজ করেছো এবং প্রথম তোমার উপার্জন করেছো, তো ওই রকম একটা ফিলিং, এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই হয়। এত সোজা রিলেশন ছিল না। আচ্ছা, আমি এই ঘরে বসে ওই ঘরে ধরো, বাহ তো ভালো, সকালে খেতে জল খাবার দিয়ে, হ্যাঁ দুপুরে খেতে দিয়েছিল, সন্ধ্যেবেলা জল, বাবা 3 বেলা খাওয়ার, তারপরে টাকা, তো সিনেমায় টাকা আছে তো শুনতাম এতদিন, ভালোই, এই তো মাসে 10-15 দিন থাকলে তো হয়ে যাবে। আচ্ছা, মানে 10-15 দিন তুমি অ্যালাউ করছো? হ্যাঁ, তা মা এ করে তো রাত্রিবেলা বললো, মা বললো আবার এই 50 টাকা দিয়েছে মুরগির মাংস আনার জন্য। আচ্ছা, তো হোক, খুব ভালো কথা, তো ঠিক আছে, ওই খেয়ে নেবো বা ওর টাকাটা আমি রাখবো বা না না না, একদম সব না। কিন্তু ওই আটকে গেলে, খুব সাহসী মানুষ তো, ভীষণ সাহসী ছিল, ভয়ানক সাহসী, কিছু নেই কিন্তু সাহসটাই তার জীবনের সব। বাবা ছাড়া এমন কোনো আত্মীয় বা এমন কোনো পরিজন আছেন যারা চাননি যে তুমি সিনেমায় আসো? সেরকম কেউ নেই, বা জিনিসটা তোমাকে খুব বেশি, আমরা অতটা আত্মীয় স্বজন বলতে তারা সবাই কলকাতায় থাকতো, আমরা গ্রামের বাড়িতে। তোমার বন্ধুরা তো তোমাকে খুব সাপোর্ট করেছে। তোমার বন্ধুরা খুব সাপোর্ট করেছে, এই সাপোর্টটা বোধহয় লাগে। ও, আর আমার সব বান্ধবী তো সব স্কটিশ চার্চ কলেজে, ওরা তো আমায় খুব ভালোবাসে, আমরা এখনো ওয়েললি কানেক্টেড। কি ভালো যে বাসে, ওরা সব করে দিল। আমি তো একদিন এক একটা রেট থাকতো, আজকে 2 টাকা করে বিক্রি করছি, তুমি 2 টাকা, তুমি 2 টাকা, তুমি 2 টাকা, 10 টাকা হয়ে গেছে, টাক পকেটে বললাম চলে গেলাম। এখনো সেই সম্পর্কগুলো খুব সুন্দর, ওরা তো মানে ওদের আমি খুব ভালোবাসি। একটা জিনিস বিশ্বনাথ দা, যে তোমার কি মনে হয় যে হার্ড ওয়ার্ক আর ডেডিকেশন এই দুটোই তোমাকে খ্যাতির জায়গায় নিয়ে গেছে, নাকি লাক ফ্যাক্টরও কাজ করেছে? কি মনে হয় তোমার? প্রত্যেককে তাই কাজ করে। লাক ফ্যাক্টর একদিন হার্ড ওয়ার্ক আর তোমার যদি ডেডিকেশন থাকে, তো লাক ফ্যাক্টরটাও না একদিনকে ঘুরতে শুরু করে দেবে, এই আমার দৃঢ় বিশ্বাস।
আজকে থেকে যদি আমি মনে করি 2 বছরের মধ্যে আমি হলিউডের ছবি করবই করব, ইংরেজি শরীর, বিদেশে যোগাযোগ, নেটের মাধ্যমে কোন কোন ডিরেক্টর কি কি কাজ আসছে, আমি যদি হার্ড ওয়ার্ক করি, একটা সময় আমার লাখ না টাক করে ঘুরে দেখবে ওরাও একটা কোনো দেশ থেকে একজন বাঙালি অভিনেতা খুঁজছে যেটা ওদের ক্যারেক্টারের মধ্যে আছে। আমি খুব মনে করি এটা। এবং তোমার জীবনে এটা সফল হয়েছে। হ্যাঁ, এটা সত্যি তোমার ক্ষেত্রে, তুমি নিজের চোখেও দেখেছো, এক্সপিরিয়েন্স করেছো রাদার। একদমই করেছি। একটা জিনিস বিশ্বনাথ দা, সেটা হচ্ছে কমার্শিয়াল ছবি বলো বা অন্য ধারার ছবি, যে কোনো রোলেই তুমি একই রকম ভাবে স্বচ্ছন্দ, তুমি এনার্জিটা কিভাবে পাও? প্র্যাকটিস করো নাকি তোমার মজ্জাগত? একটা মজ্জাগত। অনেক সময় নিজেরও হয়েছে যে একটা সময় যে শো করার সময়টা অনেক সময় মনে হয়, বা একটা খুব টানা সিন করার সময় আমার মনে হয় এত রিহার্সাল আছে না ভিতরে 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 বসে বসে একা থাকা থেকে চিন্তায় রিহার্সাল, বসে রিহার্সাল, গাড়িতে যেতে যেতে রিহার্সাল, সব সময় ভাবছি ওটা খাওয়া। এই ধরো ক্যামেরার ওপাশে ওই সিঙ্গাড়া খাচ্ছে, কত ভাবে খাওয়া যেতে পারে, কত লোকের কত রকম স্টাইল আছে সিঙ্গাড়া খাওয়ার। একদম সেই সমস্ত কিছু তোমাকে তখন আমাকে মাথার মধ্যে চলতে হবে, আমাকে করতেই হবে, আমাকে ওটাকে পারতেই হবে, আমি ওটাকে করবই করব। বিশেষত তুমি তো ইয়াং এজের যে অভিনেতা অভিনেত্রীরা তাদের সঙ্গে কাজ করছো, একটা জিনিস বলো তো, এখন তো এটা দেখা যায় যে ফলোয়ার্স দেখে, লাইকস দেখে অভিনেতা অভিনেত্রী সিলেক্ট করা হয়, তোমার মনে হয় না যে এটা ঠিক নয়? একটা কথা তোমার বাধা দেবো, সেটা হচ্ছে যে অভিনেতা অভিনেত্রী সিলেক্ট করা হয় না, প্রয়োজনের জন্য আর্টিস্ট নেওয়া হয়। অভিনেতা সামথিং এলস। আমরা নওয়াজকে কোনো ছবি দিয়ে আর বিচার করবো না, হি ইজ এ গুড অ্যাক্টর। একদম, মনোজ বাজপেয়ী ইজ এ গুড অ্যাক্টর। ঠিক। তো খরাজ মুখার্জি ইজ এ গুড অ্যাক্টর, তো কৌশিক গাঙ্গুলি ইজ এ গুড অ্যাক্টর, কোনো সিনেমার নাম মাথায় আসতে পারে না। হ্যাঁ, ঋতিক চক্রবর্তী ইজ গুড অ্যাক্টর, তো অনির্বাণ, তাদের নাম শুনে লোকে টিকিট কাটবে। হ্যাঁ, টিকিট কাটবে, তো গুড অ্যাক্টর। তো সেইটা ওদের একটা টেলিভিশন সিরিয়ালের একটা প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয়। তার মধ্যে কেউ কেউ সাথী সিনেমাতেও কাস্টিং হয়ে যায়, বা আই লাভ ইউ তো কাস্টিং হয়ে যায়, এবং জিৎ দেব তৈরি হয়, বা অঙ্কুশ সোহম, বনি সব তৈরি হয়। কিন্তু বাট অ্যাক্টর অন্য ব্যাপার, আলাদা লেভেল। হ্যাঁ, সে রিক্রিয়েট করবে যে কোনো মানুষকে তার মধ্যে দিয়ে, একদম, সেটা অনেক বড়, সেটা অনেকগুলো স্তর। তোমাকে দেখে কোথায় দেখেছি বন্ধু, আপনাকে ও আমি টিভিতে দেখেছি, তারপর আপনি টিভিতে অভিনয় করেন না, আপনি টিভিতে সিরিয়াল করেন না, টিভিতে আপনি এই সিরিয়ালটা করেন না, এবং তারপরে আপনাকে উনি খুব ভালো অভিনয় করেন, ইজ এ গুড অ্যাক্টর। একজনকে আপডেট থাকার জন্য প্রত্যেকদিন পড়াশোনা করতে হয়, বিভিন্ন সিনেমা দেখতে হয়, নাটক দেখতে হয়। তোমরা তো এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যাও, তুমি যখন তোমার জুনিয়র শিল্পীদের দেখো, তুমি কি দেখো যে তাদের মধ্যেও এই প্র্যাকটিসটা রয়েছে? খুব কম, সবাই তো ওই আলোচনাটা আমি তো ঋদ্ধ হয়েছি আমাদের মেকআপ রুমেতে বসে, না পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, ওরে বাবা, ওদের আলোচনা চলছে তো সব, ওই থিয়েটারটা ওইটা থেকে ওইটা, শঙ্কর চক্রবর্তী, সরি অত বছর উৎপল দত্তের কাছে নাটক, চন্দন সেন থাকলেই তো হয়ে যাবে বলো, শান্তিদা, রজতব দত্ত, পড়াশোনা তাদের, কৌশিক সেন, এসব মানুষের সঙ্গে থাকলে, নীলদা কত থিয়েটার করছে, কাঞ্চন আজকের নাকি ও কবে থেকে আছে বলতো ইন্ডাস্ট্রিতে, কাঞ্চন দা তো তোমাকে খুব সাপোর্ট করেছে একটা সময়, প্রচুর, আমরা খুব ভালো বন্ধু, দাদা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং একটা জিনিস বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যে তোমাকে অনেকটা সময় টাইপ কাস্ট করে দেওয়া হয়েছিল, তো এই জিনিসটা তোমার কখনো খারাপ লাগেনি? কারণ তুমি তো ভার্সেটাইল চরিত্রে অভিনয় করতে অভ্যস্ত এবং তুমি সেটা পারো। অপেক্ষা করতে হয়, সব সময় তৎক্ষণাৎ হয় না। একটা দোকানে যদি কোনো একটা মিষ্টি বিখ্যাত হয়, এটা কারোর একটা উদ্ধৃতি ধার নিয়েই বললাম, তো সেই মিষ্টিটাই তৈরি করুন না। আমার যে জিনিসটা মানুষের ভালো লাগছে, সেটা যে আমি এই জায়গাটা পাবো সেটাও তো কখনো ভাবিনি। আমি যে একজন কমেডিয়ান হিসাবে আমাকে লোকে নেবে এবং পশ্চিমবঙ্গের মানুষ আমাকে তাদের বাড়ির উঠোনে ডেকে পাঠাবে, তার মাঠেতে, তার স্টেডিয়ামে ডেকে পাঠাবে, এটাও তো কখনো ভাবিনি। হোক না যেটা বিক্রি হচ্ছে, হোক না, ঠিক প্রমাণ এসে যাবে একদিন, ঠিক সুযোগ আসবে, তখন অলিক সুখ হবে, মুখার্জিদার বউ হবে, প্রাক্তন হবে, তারপরে কিলবিল সোসাইটি হবে একদিন, ঠিক হবে। এই বিশু কুম্ভকারের ঘোড়া বলে একটা ছবি করলাম, যে মানুষটাকে দেখিনি, কি টেনশন করেছি, বাঁকুড়ার ওরকম একটা মানুষকে তো আমি কখনো দেখিনি এরকম ভাবে, তো আসবে, ঠিক সুযোগ আসবে, সুবর্ণলতা হবে,
একদমই তাই। এবং নিজের মধ্যে এই প্রস্তুতিটা তুমি কিভাবে নাও? অনেকভাবে। কিরকম একটু শুনবো। কখনো ফাঁকা নেই, আচ্ছা। নাই মাথার মধ্যে ফট করে দূরে একটা গান বাজছে না, মুস্কুরাতা হুয়া গুল খিলাতা হুয়া মের, আরে এই গানটা কতদিন শুনিনি, আরেকবার ধরে নিতে হবে, আরেকবার শুনে নিতে হবে। কাটটু চলে গেলাম, ফট করে একটা অজানা এরকম সিনেমা স্ক্রোল করতে করতে একটা মালায়ালি ছবি ফট করে টিপে দিলাম। সেদিনকেই দেখে নিলাম টুরিস্ট ফ্যামিলি। তুমি সিনেমাটা শুধু দেখো, তো আমি টুরিস্ট ফ্যামিলি। আচ্ছা। ও হো হো, একটা ইংরেজি ছবি দেখলাম মার্শাল বলে, একজন লয়ার, তার কি স্ট্রাগল করে একটা ব্ল্যাক কেসে জিতিয়ে দিল তার অন্যায়ের থেকে। তো এই দিয়ে একটা ছোট গল্প পড়ে ফেললাম। সকালবেলা উঠে খবরের কাগজটা খুঁটিয়ে পড়লেও 3টে ঘটনা অন্যরকম পাওয়া যায়। একদম অল টাইম করতে হবে, এবং এটা একটা প্র্যাকটিস বলো, প্রত্যেকদিন। এরপরেও অনেক প্র্যাকটিস আছে, সব বলবো না। আয়নার সামনে দাঁড়াতে হয়। আয়নার সামনে এটার থেকেও না, আয়না না দাঁড়ালেও তুমি কি করছো হবে। একটা সময় আগে ড্রাইভার দেখবে এদিক ওদিক দেখে তারপর গাড়ি ঠিক করে, একটা সময় গাড়িটা এমন ভাবে পরিষ্কার বুঝতে পারে পিছনটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, বড় বাসের। একদম। তো তোমার মধ্যে এখন সেই এটা আছে যে হ্যাঁ ঠিক আছে, এই রকম ক্যারেক্টার আমি এইভাবে করব। এইভাবে না, সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, সেটা নিয়ে তোমায় ভাবতে হবে, সেটা দুটো ফোন করতে হবে, 4টে বই পড়তে হবে, 4টে রেফারেন্স নিতে হবে, 10টা সিনেমা থেকে বেরিয়ে আসবে, তাহলে এই জায়গাটা একটা থাকতে পারে। টুক করে ওই ছবির ওখান থেকে একটা লোক ছিল, এটা গুঁজে দিতে পারি আমি, ওটা সুন্দর করে ঢুকিয়ে দিতে পারি। এই যে ইম্প্রোভাইজেশন, এটা তুমি কখনো এরকম হয়েছে যে সেটে গিয়ে অন ক্যামেরা তুমি করছো? বেশি হয়। আচ্ছা। এবং সেটা ডিরেক্টরের অনেক সময় পছন্দও হয়, কখনো অপছন্দও হয়। বলে দিতে পারে না এটা করো, বাহ এটা তো দারুণ করলে। তোমার কোনো আক্ষেপের জায়গা নেই বলো বিশ্বনাথ? একটাই, তরুণ মজুমদারের ছবিতে কাজ করলে খুব ভালো লাগতো। উনি আমাকে, আর কাস্টিং, ওনার সাথে খুব যোগাযোগ ছিল, উনি আমাকে খুব কথা বলতেন, আপনার অভিনয় আমার ভালো লাগে, কিন্তু আমি কাস্টিং হতে পারলেন না। এরকম আর কোন পরিচালক আছে যাদের অনেকের কাছে কাজ করি, বীরেশ চট্টোপাধ্যায়ের কাছে কাজ করিনি, কৌশিকদার সঙ্গে এখনো কাজ করা হয়নি, যদি কৌশিকদা আমাকে বলেছিল হয়ে ওঠেনি। নিশ্চয়ই কৌশিকদার কোনো না কোনো সিনেমায় আমরা তোমাকে দেখতে পাচ্ছি, এইটুকু শিওর। তাহলে হয়ে গেল, ধরে নাও। আচ্ছা, এরকম কিন্তু কিছুদিন আগে তোমার একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, যেখানে তুমি শো করতে গেছিলে, রাত্রিবেলার শো ছিল, তুমি মাইকে গান গাইছিলে, কথা বলছিলে, দর্শকদের সাথে ইন্টারাকশন করছিলে। তোমাকে দেখছিলাম আমি, তুমি দরদর করে ঘামছিলে। আমাকে একটা কথা বলো, যে এই যে কমেডি ডায়লগ গুলো বলা, দর্শকের সঙ্গে ইন্টারাকশন করা, ভেতরে হয়তো অনেক কিছু চলছে, তুমি শারীরিক ভাবে হয়তো পেরে উঠছো না, তুমি হয়তো 3 রাত ঘুমোওনি, বা তোমার হয়তো সন্ধ্যেবেলার খাওয়াটা মিস হয়েছে। এইটার পরে মানে ডেফিনেটলি একজন ভালো অভিনেতা তো সেটা করতেই পারে। আমি জাস্ট জানতে চাই, মানে কিভাবে ঘন্টার পর ঘন্টা তারপরেও লোককে এইভাবে হাসিয়ে যাওয়া যায়? যে সকালবেলায় ওই মোবাইলে ব্যাংকের থেকে টাং করে একটা আওয়াজ হয়, ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্রফেশনাল। এই ওয়ার্ডটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, প্রফেশনাল। তোমার ঝগড়া, অশান্তি, মারপিট, অবজ্ঞা, যাই কিছু হোক, যখন তোমাকে কথা দিয়েছি, তুমি যখন এসেছো, আমি এনাদেরকে কখনো বঞ্চিত করতে পারবো না। আই হ্যাভ টু প্রফেশনাল। একদিন শুধু প্রবলেম হয়েছিল, বাবা মারা যাবার আগের দিন রাত্রে ভর্তি হওয়ার সময় বলেছিলাম আমার না ভালো লাগছে না, আমাকে একটু ছেড়ে দেবেন। কি হয়েছিল? ওই বাবা কোনোদিন তো ওইরকম অসুস্থ হয়নি, মা বললো ফোন করে, যাওয়ার সময় বলতো জানিস পর্দাটা টেনে ধরে চলে গেল, যেতে চাইছিল না। আমার মনটা না একটু এরম হলো শুটিং থেকে। তারপর আমার শো ছিল বেলে। কত সাল এটা? 2006। আচ্ছা, তুমি 2007 কি শুট? 3 ফেব্রুয়ারি আমি ওই করছিলাম মেগাস্টার, তো রাত্রিরে শো ছিল, শো করে বাড়ি গেলাম। রাত্রিবেলায় বাবাকে সেরকম দেখা হলো না, সকালে উঠে মা বললো, মা দেখলাম ভাত খাচ্ছে, মা বললো ওই পর্দাটা ধরে চলে গেল, বললো যেতে চাইছিল না। তারপরে ওই রাত্রিটা শোতে গিয়ে আমার মন খারাপ করছিল, তখন বললো আমাকে একটু ছেড়ে দেবেন। আমার বাবাটার না খুব শরীর খারাপ, হসপিটালে, কখনো বলি নাই কথাটা, ওই একদিনই বলেছিলাম। তাও ছেড়ে দিয়েছিলেন তোমাকে? হ্যাঁ, দর্শক বেশি কিছু করে চলে গেছিলাম। পরের দিন বাবা চলেও গেল পৃথিবী থেকে। তারপর তুমি আবার একই রকম ভাবে কাজে ফিরতে পেরেছিলে? একদম। মানে এটা একটু সত্যি বলো, যে সত্যি অসুবিধা হয়নি? হ্যাঁ, ওটা হয়েছিল, কিন্তু তারপরে ক্যামেরা অ্যাকশন দর্শকের সামনে যখন চলে গেছিলাম, দীঘাতে শো ছিল, মাকুদি বলেছিল তুই কি করবি, মানে মাকুদি তো ভীষণ লাভেবল, তো মাকুদি ভীষণ লাভেবল, হ্যাঁ পল্লবীদি ভীষণ লাভেবল, আই লাভ পল্লবীদি।
তো ও বলেছিল তুই কি করতে পারবি, তোর পরে সোনা তোরকে। তো আমি, কাঞ্চন বলেছিল কাছার পরে প্যান্ট পরে ফেল। মানে এইরকম এক বুক দুঃখ চেপে রেখে তার থেকেও ক্যামেরার সামনে। বাজে দিন জীবনে আসছে। তার থেকেও বাজে দিন দেবিকা এসেছে। একা সামলেছে। প্রথম আমাদের সন্তান যে আসার কথা ছিল সে আসেনি। আমি মালয়েশিয়াতে ছিলাম, 18 দিন বাদে ফিরেছিলাম। আমি শুটিং করেছি তারপরে ওখানে। আমি যে কি করেছিলাম ওই 18টা দিন আমি জানি। তুমি বলছো আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেবিকা অনেক কষ্ট করেছে, জন্য দেবিকার অনেক কিছু আমাকে নিতে হবে। 18টা দিন ওখানে ও ক্যালেন্ডারের মতো সাদা হয়ে গিয়েছিল, সাদা ক্যালেন্ডারের মতো। তাও আমি ওখানে শুটিং করেছিলাম। আমি ফিরে আসি, আমি জানতাম না কি করে ফিরতে হয়, কারণ আমি তার আগে কোনোদিন বিদেশ যাইনি। ওটা তোমার ফার্স্ট বিদেশে ছিল, মালয়েশিয়ার ছবি শুটিং ছিল। লাস্টে এমন তাড়াহুড়ো করছিলাম, আমাকে ডিরেক্টর বললো বিশ্বনাথ हम लोग वापस जाएंगे, বিশ্বাস করো हम लोग वापस जाएंगे। আমাকে সেই সময় খুব সঙ্গ দিয়েছিল ইন্দ্রাণী দত্ত। ইন্ডাস্ট্রিতে আমি অনেক কিছু পেয়েছি। ইন্দ্রাণী দত্তর মতো একজন মানে দিদি বলি, মানে এত ভালোবাসা। আর একজন তিনি হচ্ছেন মুকেশ ঋষি, উনি ছিলেন এই ছবিতে। আমাকে সন্ধ্যেবেলা নিয়ে যেতেন, গান শুনতাম, গল্প করতাম, ক্যা করেগা হো গয়া ছোড় দে এসব। মানে সত্যি তুমি বলছো মানে চলতে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, করতে তো আমাকে হবে। আমি তো গিয়েছি, ইউনিটটা কি করবে, অত লক্ষ লক্ষ কোটি টাকার ইউনিট। এবার আমার বউ সেটা চিৎকার করে বলতে পারে যদি আমিও চলে যেতাম তুমিও তাই করতে। আমি জানি না, যেটা হয়নি সেটা নিয়ে আমি ভাবতে পারবো না। মানে এরকম ধাক্কা বিশ্বনাথ একটা মানুষকে তো অনেকটা স্ট্রং করে, একটা অভিনেতাকে কতটা স্ট্রং করে বলে বেশি করে। মানুষ স্ট্রং হয়ে তো তার সময় থাকলো 4 দিন লিভ নিয়ে নিল। কিন্তু আমার ছেলের জন্মদিনের দিনে যেটা ক্লাইম্যাক্সের শুটিংটা ফাইনাল হয়ে গেছে, সেটা তার আমি বাদ দিতে পারবে না। মানে সত্যি মানে এই জায়গাটা থেকে বেরোনোটাই একটুখানি কঠিন। তবু আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে মোটিভেশন তুমি কি করে পাও? এত পজিটিভ, তোমার সাথে কথা বললে একটা পজিটিভ ভাইবস কাজ করে, তোমার মধ্যে একটা এনার্জি আছে, একটা পজিটিভ ব্যাপার আছে। এই মোটিভেশনটা তুমি কিভাবে পাও? যেসব মানুষ আরো খারাপ অবস্থায় পড়ে অনেক জীবনে করে গেছে। লন্ডনের রাস্তায় 12টা বাজে রাত্রির, থিয়েটার দেখে এত কান্নাকাটি শুরু করেছি যে মানুষ কত কঠিন, অভিনয় কত কঠিন। ট্রেন বলছি এটা যাবে, তখন বলছে মেবি গো মে নট বি। আমি সর্বনাশ, শিয়ালদা নাকি যে মেবি মে নট বি। তারপরে সেই ট্রেন এসে দাঁড়িয়েছে 12টা 11 পৌনে 12টা বাজে। আমি বললাম ইজ দ্যার এনি বাস, লাস্ট বাস? তো বলে সে ওখানেও বলছে উই আর স্ট্যান্ডিং ফর দ্যাট। এরকম বলছে। তো ওটা বাস এসছে 12টা 10। শুধু আমার মনের মধ্যে একজন বলছে আমি হেঁটে তোমাকে হোটেল দেখিয়ে দিচ্ছি, আমার কটা টাকা রয়েছে সেটা যদি নিয়ে নেয়। মনে মনে শুধু স্বামী বিবেকানন্দের কথা ভাবলাম, যে দেশে স্বামীজি জন্মেছে আমার কাছে তো টাকা আছে, আমি ট্যাক্সি করে চলে যেতে পারবো। তিনি তো কিছু ছিল না, তাতে ওই কাঠের ঘরে ঘুমিয়েছিলেন। আমি কোনো ব্যাপার নেই, ঠিক পৌঁছে যাবো। স্বামীজি মহারাজ। বাসে উঠলাম, টিকিটটা দিলাম, টিকিটটা তো ডেট ওভার হয়ে গেছে, 12টা বেজে গেছে। আচ্ছা, লাস্টে আমি হাত দুটো জোর করে কৃষ্ণাঙ্গ একজন ড্রাইভারকে বললাম আই এম অ্যান আউটসাইডার, প্লিজ বেগ ইউ পার্ডন প্লিজ। তখনও তুলে বললো কালকে তুমি টিকিটটা কেটে নিও বলে আমার হোটেলের সামনে ছেড়ে দিয়েছিল, মানে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। লন্ডন তো তোমার ফেভারিট শহরগুলোর মধ্যে একটা, সেখানে গিয়ে তোমার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, কত মানুষকে চেনা যায় বলো। লন্ডনের প্রথম সব জায়গায় ঘোরানো একজন পাকিস্তানি ঠিক করে দিয়েছিল। তাই? হ্যাঁ, প্রচুর না, বিদেশে গিয়ে তো সব এক হয়ে যায়, কোনো অসুবিধা থাকে না। তো পাকিস্তানি বলেছিল আমি তেল নিয়ে যেতে ভুলে গেছি, বডি অয়েল। कहाँ है तेल भी लगा, सरसों का तेल लगाते थे गाँव में, हम भी तो वही लगाते। ও তুই भी वो लगाते है तो चल जा उधर से खरीद ले। সত্যি বলো, এটা কত দেশে যে গেছি, সেসব প্রতিটা দেশেই কিছু না কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে যাদের সাথে তুমি রিলেট করতে পেরেছো। যেটা মোটিভেশন, যে ঘরে ঘরে জি বাংলা করেছি আমি 150টা যে উপন্যাস পড়েছি, মানুষের যা স্ট্রাগল তা ভাবার নাই। মানে তার থেকে নিজেকে তখন মনে হয় যে না আমি অনেক শান্তিতে দুনিয়া মে কাফি গাম হ্যায়, মেরা গাম কাফি কম হ্যায়। আমি শুধু একদম শেষের দিকে তোমাকে জিজ্ঞাসা করবো যে কুমার শানুর ফ্যান তুমি কিশোর কুমারও শোনো, তার গান গাও, তোমার গলায় একটা গান। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, সোনায় সোনায় মোরা নীল নীল আকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস,
আলতা পায়ের আলতু ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার, অনেক দেখেছি তবু তোমার ওই মুখখানি স্বাদ হয় দেখি গো আবার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। থ্যাংক ইউ সো মাচ আমাদের তরফ থেকে এবং আড্ডা স্টেশনের সকল দর্শকের বিহাফে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর বিশেষত সত্যি মানে এরকম আড্ডা তো খুব একটা মারার সুযোগ বা সময় কোনোটাই হয় না। থ্যাংক ইউ সো মাচ যে তুমি তুমিও আমাদের খুব সময় ভালো লাগলো, তোমার সাথে গল্প করে আমার খুব ভালো লেগেছে। আর বিশ্বাস করো মানে যারা আমরা যাদেরকে দেখি সিনেমায় বা সিরিয়ালে, তাদের জীবনটা আসলে কেমন, তাদের স্ট্রাগলটা কেমন, তাদের জীবনে ঠিক কি চলে আমরা তো সেটা জানতে পারি না। সেইটা জানা, তারা কোন বইটা পড়তে ভালোবাসে, তারা কোন গানটা গাইতে ভালোবাসে, এইটাও মনে হয় মানুষ জানতে চায়। এবং সেই কারণেই আমাদের আজকের এই সাক্ষাৎকার। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সময় দেওয়ার জন্য, আমাদের এত খোলা মনে আড্ডা দেওয়ার জন্য। নিশ্চয়ই দেখা হবে। আর আপনারাও অবশ্যই এরকম আরো আড্ডা, আরো ইন্টারভিউজ দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন আড্ডা স্টেশন। আড্ডা স্টেশন দেখুন, ওর পডকাস্ট আমার ভালো লেগেছে। ও অনেকদিন থেকে যোগাযোগে ছিল, অন্যদের ইন্টারভিউ আমি শুনেছি। দেখতে থাকবেন, নতুনদের পাশে দাঁড়ান।